হাইটেক এগ্রিকালচার বা উচ্চ প্রযুক্তি কৃষি, যদি প্রথমেই বলেন এই হাইটেক এগ্রিকালচার বলতে ঠিক কি বোঝায়? হাইটেক এগ্রিকালচার তো ইংরেজি একটা কথা। হাই মানে উচ্চ, আর টেক মানে টেকনোলজি বা প্রযুক্তি, আর এগ্রিকালচার মানে কৃষি। মানে যেখানে আমরা সবচেয়ে সর্বোচ্চ প্রযুক্তি যা আমাদের কাছে আছে, যা অ্যাভেলেবেল প্রযুক্তি, সেগুলোকে ব্যবহার করে কৃষিকে আরো উন্নততর করা যায়, উন্নততম করা যায়। এটাই হচ্ছে হাইটেক এগ্রিকালচার, যা কৃষকরা করে থাকেন সম্পূর্ণ প্রযুক্তির উপরই, জেনে বা না জেনেই করে থাকুক, প্রযুক্তির উপরই করেন। এবং তাদের বিজ্ঞান সচেতনতা বাড়লে আরো বেশি এগ্রিকালচার উন্নতি সম্ভব। আচ্ছা, এটাই হলো হাইটেক এগ্রিকালচার। এই হাইটেক এগ্রিকালচার আর একটা হচ্ছে আমাদের যেটা প্রথাগত কৃষি, মানে ট্র্যাডিশনাল এগ্রিকালচার, এর মধ্যে তফাৎ বা পার্থক্যটা কি? তফাৎ বলতে ট্র্যাডিশনাল বা প্রথাগত কৃষিতে আমাদের যেমন জমি লাগে, তার মধ্যে বীজ লাগে, সার লাগে, সেইখানে আমাদের ফসল ফলানোর জন্য জল লাগে, অন্যান্য কৃষি উপকরণ লাগে। এখানেও সেই রকমই হাইটেক এগ্রিকালচারে উচ্চ প্রযুক্তির কৃষিতে আমাদের সবই লাগে, কিন্তু তার সঙ্গেও মডিফিকেশন এগুলো আছে। যে আমরা ধরুন আমার কাছে জমি না থাকলেও আমরা এটা কিন্তু হাইটেক এগ্রিকালচারে আমরা আরবান বা শহর বা আধা শহর এলাকায়ও আমরা করতে পারি। মানে যতটা জমি প্রয়োজন খুব অল্প জমিতে এটা করতে পারি আমরা করতে পারি। এটা কন্ট্রোলড বা প্রোটেক্টেড কাল্টিভেশনের মধ্যে করা যায়। মাটি ছাড়া সয়েললেস কালচার করা যায়, হাইড্রোপনিক্স মানে জলের মধ্যে করা যায়, এরোপনিক্স বা হাওয়ার মধ্যে করা যায়। এইভাবে হাইটেক মানে উচ্চ প্রযুক্তি, সেখানে কন্ট্রোলড এনভায়রনমেন্ট, পুরো আমাদের যে আবহাওয়া থাকবে সেটাকে প্রোটেক্টেড করে প্লাস্টিকের যে গ্রিন হাউস আছে সেই গ্রিন হাউসের মধ্যে আমরা করতে পারি। সেটা হচ্ছে হাইটেক এগ্রিকালচার। মানে এখানে আপনি বলছেন মাটি নাও লাগতে পারে, সয়েললেস কালচার, অর্থাৎ ভূমি যেটা করে সেটা লাগবে না। আমার কাছে জমি না থাকলেও আমি বাড়ির ছাদের মধ্যেও একটা ইউনিট তৈরি করে হাইটেক এগ্রিকালচার করতে পারি। আচ্ছা। আর ট্র্যাডিশনাল এগ্রিকালচারে আমার জমি থাকলেই আমি চাষ করতে পারবো। সেখানে আমার বাণিজ্যিক ভাবে করি আর অবাণিজ্যিক ভাবে করি, আমার নিজের জন্য চাষ করতে পারি। আর হাইটেক এগ্রিকালচার মানে সম্পূর্ণরূপেই হচ্ছে এটা বাণিজ্য নির্ভর করা উচিত, এবং সেটার জন্য অনেক মানে অর্থের প্রয়োজন, প্রাইমারি ইনভেস্টমেন্ট অনেক বেশি। একটা আমি ইউনিট যখন তৈরি করছি সেখানে আমার অনেক ইনভেস্টমেন্ট দরকার হয়। সেই স্ট্রাকচার কিন্তু সারা বছরই আমি সেখানে ফসল ফলাতে পারবো। আমার সেখানে কন্ট্রোল এনভায়রনমেন্ট আছে, মানে আমি 2, 3, 4, 5টা সব রকমই আমি ফসল ফলাতে পারবো। আর ট্র্যাডিশনাল এগ্রিকালচার আমাকে আবহাওয়ার উপর নির্ভর করে চাষ করতে হবে, সেখানে আমার কোনো কন্ট্রোল থাকছে না। আচ্ছা, মানে এই মানে বেসিক ডিফারেন্স যেটা বলছেন সেটা হচ্ছে এইগুলো। এই বিষয়টা নিয়ে ধারণাটা যদি আরো একটু স্পষ্ট করে একটু বিশদে বলেন। যেমন হাইটেক এগ্রিকালচারে দেখুন, আমরা চাষ করছি, সেখানে আমরা বলছি আমরা জলের অনেক ব্যবহার করছি। সেখানে জলের ব্যবহারটা যদি আমরা কমাই, তাহলে সেখানে ফসল আরো ভালো ফলবে, এবং জলের যে চাহিদা আমাদের আগামী দিনের পার ক্যাপিটা ওয়াটার রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু বাড়ছে দিনে দিনে। এই খাবার জলটা যাতে নষ্ট হয়, কৃষিকাজে অল্প জল ব্যবহার করা, পরিমাণ মতো রাসায়নিক ব্যবহার করা যতটুকু প্রয়োজন, সেই সব ব্যবহার করে আমরা কিন্তু হাইটেক এগ্রিকালচারে অনেক মানে পরিবেশের দূষণ কমিয়ে আমরা ফসল উৎপাদন করতে পারি। এবং সেখানে আমাদের রাসায়নিক পেস্টিসাইড, কেমিক্যাল পেস্টিসাইড, রাসায়নিক পোকানাশক, কীটনাশক, এগুলো আমরা বা পেস্টিসাইড যদি আমরা ব্যবহার কম করে ফসলের গুণগত মান আমরা উৎপাদন করতে পারি। আচ্ছা, তার মধ্যেই একটা হচ্ছে অনুসেচ পদ্ধতি বা মাইক্রো ইরিগেশন বা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে। ধরুন আপনি একটা ফসল ফলাচ্ছেন, সেখানে জলের অভাব আছে, আপনি জল দিতে পারছেন না, সেখানে যদি আমার ড্রিপ ইরিগেশনের সিস্টেম থাকে, সেখানে চুয়ে চুয়ে জল পড়ছে, তার খাবারটা সে গাছ পাচ্ছে। অর্থাৎ আমাকে ফ্লাড ইরিগেশন বা একবারে ভাসিয়ে সেই দিয়ে দিলাম, সেখানে জলের অপচয় হলো, সেটা কিন্তু রোধ করা যাবে অনুসেচের মাধ্যমে, ড্রিপ ইরিগেশনের মাধ্যমে, যেটা সরকার করছে। হাইটেক গ্রিন হাউস, হাইটেক গ্রিন হাউস বলতে আমরা হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে, ধরুন আমি ফুলকপির চাষ করতে চাই মে মাসে। সাধারণত ফুলকপি আমাদের বা বাঁধাকপি আমাদের শীতকালের ফসল। আমরা এই হাইটেক গ্রিন হাউসের মাধ্যমে সেখানে কন্ট্রোল এনভায়রনমেন্টে সেখানে এস্টাবলিশ করে, সেখানে আমরা টেম্পারেচার এবং কন্ট্রোল করে সেখানে আমরা চাষ করতে পারি বিভিন্ন শাকসবজি, সেটা হর্টিকালচারাল ক্রপের ক্ষেত্রে। ছাড়াও হাইটেকের মধ্যে যেমন ইন্টেলিজেন্স পড়েছি, রোবোটিক্স আছে, প্রোটেক্টেড কাল্টিভেশন আছে, সেন্সার, বায়োসেন্সার টেকনোলজি আছে, হাইটেক হারভেস্টিং টেকনিক আছে।
সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। হাইটেক ইন্টেলিজেন্স বলতে আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা ক্রপের সমস্ত কিছু জানতে পারি। স্যাটেলাইট স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আর ক্রপের বিষয়টা জানতে পারবো। আমরা জানতে পারবো। মানে চাষ তো হচ্ছে আমার জমিতে, হ্যাঁ, সেখানে আমি স্যাটেলাইটটা কিভাবে কাজে লাগাবো? স্যাটেলাইট ইমেজের মাধ্যমে মানে হাইটেকে এমন পর্যায়ে চলে গেছে, ধরুন আমি সেই স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ধানের একটা ফলন আমরা কত ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, আমার যত মানে পাতা আছে, গাছের মধ্যে কত পাতা আছে তার লিফ এরিয়া ইন্ডেক্স ক্যালকুলেশন করতে পারি। রিমোট সেন্সিং এর মাধ্যমে রিমোট সেন্সিং মডিউল আছে রাইসের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে রাইসের ইএস মডিউল বলে, যেটা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এরা করছে, ইরি যেটা ইরি এরা করছে। তারপরে সিনথেটিক অ্যাপারচার রেডারের মাধ্যমে ইমেজ তারা কালেক্ট করে কিভাবে আমরা রাইসের এরিয়া জেনারেট করতে পারি, কোনটা স্টার্ট অফ করতে পারি, এন্ড অফ সিজন করতে মানে কখন হচ্ছে, এবং তাদের পাতার কেমন গ্রোথ সেই অনুযায়ী আমরা কিন্তু ক্রপ ম্যানেজমেন্টও আমরা করতে পারি। আমাদের ফার্টিলাইজার ডোজ লাগবে কিনা বা জলসেচ লাগবে কিনা সেগুলো কিন্তু আমরা এই স্যাটেলাইট বেসড ইমেজের মাধ্যমে আমরা করতে পারি, এবং ফলনও আমরা এটাকে আচ্ছা ফলনও আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন রোবোটিক্স এর মাধ্যমে, রোবোটিক্স মানে আমি একটা রোবটের মতন জিনিস তৈরি করেছি, সেখানে আমার ধরুন অনেক উঁচু গাছ আছে, আম গাছ যদি উঁচু থাকে হ্যাঁ সেখান থেকে আমরা ফলটাকে আমরা পেরে আনতে সাহায্য করে, এবং সেই রোবোটিক্স এর মাধ্যমে আমি পেরে আনতে পারবো, এবং সেটা পেকেছে কিনা সেটাও আমরা দেখে নিয়ে পারতে পারবো। আচ্ছা সেন্সার যেমন আছে, ধরুন আমরা একটা ফিল্ডে ক্রপ ফিল্ডে সেন্সার লাগিয়ে দিয়েছি, হ্যাঁ বায়ো সেন্সার, সেইখানে মাঠে জলের অবস্থা কেমন, যে মাটিতে জলের অবস্থা কেমন, গাছ কি উইল্টিং হয়ে যাবে, ঝুমিয়ে পড়বে, নেতিয়ে পড়বে, তার আগে সেটাকে আমরা দেখে নিয়ে এই সেন্সারের মাধ্যমে আমরা ফার্টিলাইজেশন এবং ইরিগেশন একসঙ্গেই করতে পারি, যার ফলে আমাদের ফার্টিলাইজেশন এবং ইরিগেশনের মাধ্যমে আমরা জলের ব্যবহার 40% কমাতে পারি এবং 20% কমাতে পারি সারের ব্যবহার, যার আচ্ছা ফলে আমাদের মানে শস্যের ফলন 10% পর্যন্ত বাড়তে পারে। তো এটা হলো আমাদের বায়োসেন্সর টেকনোলজি, যেখান থেকে আমাদের জলের ব্যবহার এবং তার মাধ্যমে ফার্টিলাইজার ব্যবহারের মাধ্যমে আমরা করতে পারি। যে ড্রোনের ব্যবহার, সেটা কিভাবে করতে পারি আমরা? ড্রোনের ব্যবহার দেখুন, যদি ধরুন আমাদের রাজ্যে তো প্রচুর ধান এবং আলু চাষ হয়, হুম দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই, হুম সেই জেলাগুলিতে কৃষকরা খুবই অতিরিক্ত মাত্রায় রাসায়নিক প্রয়োগ করেন। হুম কোথায় রোগ লেগেছে, কোথায় পোকা লেগেছে, সেই ড্রোন যদি আমরা চালিয়ে দিই, হুম সেই ড্রোনের মাধ্যমে সেখানে আমরা দেখতে পাবো সেখানে আমার কত মানে পোকা বা রোগ হয়েছে। সেই ব্যাপারটা আমরা কিন্তু এক মাঠ থেকে অন্য মাঠে যেতে একজন লেবারের অনেক সময় লাগবে, হুম। সেটা আমি ঘরে বসেই বা আমার খামারে বসেই আমি সেই টেকনোলজির মাধ্যমে দেখে নিতে পারি, এবং আচ্ছা তারপরেই আমি উপযুক্ত ব্যবস্থা নিতে পারি আমার রোগের জন্য বা পোকার জন্য কি ওষুধ ব্যবহার করব, সেটা ড্রোনের মাধ্যমে করা যায়। সেই টেকনোলজিও কিন্তু এসে গেছে। যেটা আমি বলছিলাম আগে, সেন্সারের মাধ্যমে ধরুন একটা গাছের মধ্যে আমি একটা সেন্সার লাগিয়ে দিলাম, হুম সেই গাছের রুট জোনে কতটা ময়েশ্চার আছে, কতটা জলের প্রয়োজন আছে, সেইখানে আমার কতটা সারের দরকার, সেখানেও কিন্তু আমরা এই সেন্সারের মাধ্যমে জেনে যেতে পারি। মানে আচ্ছা হর্টিকালচার ক্রপ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফিল্ড ক্রপস এর ক্ষেত্রে এই সেন্সর টেকনোলজি আমাদের প্রযোজ্য, এবং আমরা মাঠে মানে আকাশে মেঘ আছে কিনা সেই সেন্সরের মাধ্যমেও আমরা বুঝতে পারবো যে আকাশে মেঘ আছে কিনা, বৃষ্টি হবে কিনা। হ্যাঁ ধরুন আমি আজকে এই মাঠ ছেড়ে চলে গেছি অন্য জায়গায়, হ্যাঁ সেখানে আমি ওই সেন্সার লাগানো থাকলে বাইরে থেকেও আমি বুঝতে পারবো সেখানে আমার বৃষ্টি হবে কি হবে না, আমার জলসেচের প্রয়োজন আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম, মানে আমরা যে এই যে আমাদের প্রযুক্তি এমনই একটা জায়গায় চলে গেছে যে আমাদের বাড়ি বলি, অফিস বলি, যে কোনো ক্ষেত্রে আমরা সিসিটিভি ব্যবহার করি। অর্থাৎ আমি খামারে বসে জমি পরিদর্শনে না গিয়েও ওই যে উচ্চ প্রযুক্তি যেটা আপনি বলছেন, সেন্সার, ড্রোন, এই সমস্তগুলোর মাধ্যমে আমি দেখে বাড়িতে বসে বসেই দেখতে পারবো যে আমার জমির কি পরিস্থিতি হয়েছে, সেচ দিতে হবে কিনা, পোকা কতটা লেগেছে, সারের পরিমাণ কি রয়েছে, জমিতে আর্দ্রতা কতটা রয়েছে, এবং আমার মাঠের শস্যের ঠিক অবস্থা ঠিক কেমন, অবস্থা কি রকম আছে সবই আমরা দেখতে পাবো। পাবো। ড্রোনের কথাটা যেটা আমি বলছিলাম, ড্রোন হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কোনো চালানোর জন্য মানুষ দরকার হয়, মাঠে যাওয়ার জন্য কোনো মানুষ দরকার হয় না। হুম, সেখানে আমরা কি করতে পারি, ড্রোনের মাধ্যমে আমি পেস্টিসাইড স্প্রে করতে পারি বা বীজও ছড়াতে পারি ড্রোনের মাধ্যমে, অথবা আপনার রাসায়নিক
একসঙ্গে ফার্টিলাইজার মানে সার, হ্যাঁ ওষুধ ও জল একসঙ্গে স্প্রে করা যায়। আমি কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যায়। এখন যেমন ন্যানো ইউরিয়া, ন্যানো ডিওপি বেরিয়েছে, ড্রোনের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে খুবই, ধরুন 1 একর জমি আমার কভার করতে ড্রোনের মাধ্যমে 8 থেকে 10 মিনিট লাগবে। হ্যাঁ এবং খুবই রিসোর্স এফিসিয়েন্সি, মানে 8 থেকে 10 লিটার জল আমি ব্যবহার করলেই আমার 1 একর জমি কাজ হয়ে যাবে। মানে 8 এবং থেকে 10 লিটার জলের 1 একর জমির কাজ হয়ে যায় বলছেন? 1 একর জমির কাজ হয়ে যাবে এবং অনেক কম পরিমাণ রাসায়নিক লাগবে এবং সার লাগবে। আচ্ছা কোনো লেবারকে তার গায়েও লাগবে না, কিছুই লাগবে না, ইকো ফ্রেন্ডলি হবে এবং একই রকম স্প্রে হবে, ইউনিফর্ম ওয়েতে স্প্রে হয় ড্রোনের মাধ্যমে। এটা আমরা এগ্রিকালচার ফিল্ডে এইভাবে আমরা আগামী দিনে চলে আসছে। এবারও অনেকেই ড্রোনের জন্য অ্যাপ্লাই করেছেন কৃষকেরা আমাদের। মানে এটা কিন্তু কৃষকরা আস্তে আস্তে গ্রহণ করতে শুরু করেছেন বলছেন? এবং আগামী দিনে ধরুন আমাদের ড্রোনের ব্যবহার ধান এবং আলুতে অবশ্যই বাড়বে এবং বাড়তে চলেছে, আমি এটুকুনি বলতে পারি। এই বিষয়টা যে উদ্যান পালনে তো বিশেষ ভূমিকা একটা গ্রহণ করছেই, কিন্তু সাধারণ ক্ষেত্রে শস্য উৎপাদনেও আপনি বলছেন যে শস্য উৎপাদনের একটা ভূমিকা কিন্তু কম নয়। কৃষকের কাছে হচ্ছে স্প্রেইং এবং সিডিং, মানে যে কোনো ওষুধ আমরা, সার আমরা ব্যবহার করতে পারি ড্রোনের মাধ্যমে। আর হাইটেক এগ্রিকালচার মানে দেখুন, হর্টিকালচারের কথা তো বলেইছি, আর একটু আমি বলছি হাইটেক হর্টিকালচারের কথা। কিন্তু হাইটেক এগ্রিকালচার পুরো ফিল্ড ক্রপস এর মধ্যে বায়োসেন্সর লাগানো, বা আপনি যে দেখুন কম্বাইন হারভেস্টার যেটা বেরিয়েছে, কম্বাইন হারভেস্টার কিন্তু আমাদের অতি সহজে অতি অল্প সময়ের মধ্যে বিঘার পর বিঘা ধান কেটে ফেলতে পারছে এবং ঝাড়াই করে বাড়িতে তুলতে পারছে। এটা হাইটেক এগ্রিকালচারের মধ্যেই পড়ছে। হ্যাঁ, হাইটেক এগ্রিকালচারের মধ্যে। আবার দেখুন আমার যে ট্রাক্টর আছে, ট্রাক্টরে আমরা এখন ডিজেল বা পেট্রোল না ব্যবহার করে আমরা কিন্তু সোলার সিস্টেম ব্যবহার করে সেখানে কিন্তু ট্রাক্টর চালাতে পারি। আবার সোলার সিস্টেম ব্যবহার করে আমরা কিন্তু সোলার পাম্প ব্যবহার করে আমরা ইউনিফর্মলি ওয়াটার ডিস্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, কিছু লিমিটেশন আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু এই প্রযুক্তি ছড়িয়ে গেছে এবং ছড়িয়ে যাচ্ছে আমাদের রাজ্যে এবং সারা দেশেই। মাটি পরীক্ষার জন্য আমাদের অ্যাপ বেরিয়ে গেছে, মাটি কালেকশনের জন্য অ্যাপ বেরিয়ে গেছে, সেখানের থেকে আমরা মাটি টেস্টিংও করতে পারি। এবং হাইটেক পটাটো যেটা আমাদের রাজ্যে গ্রো করছে, সেটা পুরোটাই হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে করা হয় এবং সেখানে কিন্তু একটা ইউভি প্রোটেক্টেড নেটের মধ্যে স্ট্রাকচার করে এই ইউভি প্রোটেক্টেড যে নেট, এটা আমি ধনেখালি বা পোল বা এইসব দিকে খুব বেশি ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, বলাগড়, পান্ডুয়া এইসব জায়গায় হাইটেক এবং সিঙ্গুরেও এটা শুরু হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকার এই হাইটেক পটাটোর মাধ্যমে কৃষকদের আলু বীজ উৎপাদনে সহযোগিতা করছেন, উৎসাহিত করছেন, যাতে আলু বীজে পশ্চিমবঙ্গ স্বনির্ভর হতে পারে, স্বনির্ভর হয়ে ওঠে, পরনির্ভর না থাকে। এবং বঙ্গশ্রী নামে সেই আলু বীজও উৎপাদন হচ্ছে। আচ্ছা, তো সেটা তো একটা ভালোই দিক। এবং সেখানে আমরা দেখেছি যে হাইটেকের মধ্যে সেখানে আমার নেটের মধ্যে দিয়ে কোনো ইউভি প্রোটেকশন থাকছে, মানে আমার কিন্তু গাছের গ্রোথ ভালো হচ্ছে, কম জল লাগছে এবং সঙ্গে সঙ্গে আমার কোনো ভাইরাস ঢুকতে পারছে না, কোনো পোকা ঢুকতে পারছে না। এবং ভাইরাস টেস্টিং এর জন্য আমাদের একটা কিট আছে, যার মধ্যে আমরা সেখানে টেস্টিং করে সেগুলোকে বের করতে পারছি। মানে এরোপনিক্স বা হাইড্রোপনিক্স এর মাধ্যমে যে আমরা বীজগুলো তৈরি করছি, G0, G1, G2 এইভাবে চাষ করে আমরা স্বনির্ভর হতে চলেছি আলু বীজের ক্ষেত্রে। আমাদের রাজ্যে তো অধিকাংশ 90% কৃষক তো প্রান্তিক কৃষক। সেই ক্ষেত্রে এই হাইটেক এগ্রিকালচার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কি ব্যবহার উপযোগী? হ্যাঁ, অবশ্যই। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা তো একটা ড্রোন কিনতে পারবে না। তারা কোনো সমবায়ের মাধ্যমে বা কোনো যারা ড্রোনের ব্যবহার জানে তাদের মাধ্যমে সেই ব্যবহারটা যদি শিখে নিতে পারে বা তার ব্যবহারটা ইউটিলাইজ করতে পারে, তাহলে তার কৃষিতে অনেক কম খরচা হয়ে যাবে। যেমন লেবার, ধরুন একটা 1 বিঘে জমিতে স্প্রে করতে গেলে সেখানে লেবার তো ধরুন ভালোই লাগবে। সেখানে হাইটেক এর মাধ্যমে যদি আমি ড্রোন ব্যবহার করি 8 থেকে 10 মিনিটে হয়ে যাবে। 1 একরে তো বললাম 8 থেকে 10 মিনিটে হয়। এবং সেই জিনিসই চলে আসছে, যারা ওই ড্রোন ড্রাইভ করে বা তার কাছে কম্বাইন হারভেস্টার না থাকলেও সে ভাড়া নিয়ে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কেটে তুলছে ঘরে। তো হাইটেক এর ব্যবহার চলে এসছে, অলরেডি আমাদের মাঠে চলে এসছে।
কারণ আমরা যখন দেখি যে যখন বৃষ্টি আছে ধান পেকে গেছে, হ্যাঁ তখন কিন্তু ওই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হয়। হ্যাঁ, সেই নতুন মানে যন্ত্র অত আছে খুব ধানের তাড়াতাড়ি করে। বিপণন। এখন তো বর্তমান যে আমাদের আবহাওয়া দপ্তর, সে আবহাওয়া দপ্তরের যে খবরগুলো যারা ওনারা যা দিচ্ছেন, যে আগামী হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ঝড় বা ঝঞ্ঝা হতে পারে, হ্যাঁ বৃষ্টি হতে পারে, অর্থাৎ এই ছোট্ট সামান্য সময়ের মধ্যে মাঠের সমস্ত ধানকে তার খামারে নিয়ে আসা, এটা কিন্তু হ্যাঁ, হাইটেক এগ্রিকালচার ছাড়া সম্ভব নয়। সম্ভব নয়। সম্ভব নয়। যেটা আরেকটা আমি বলছিলাম, ভার্টিক্যাল এগ্রিকালচার। ধরুন জমি আমাদের কম, তো আমরা ছাদের মধ্যে একদম উল্লম্ব কৃষি করতে পারি, সেখানে প্রোটেক্টেড কন্ডিশনেই আছি, যে জমি কম আছে, আমরা পুরো পাইপ লাইন সাজিয়ে দিলাম লম্বা এরকম, সেখানে মাটি ভরে সেখানে ইয়ে করা যায়। সেইখানে আমাদের অ্যাডভান্স সেন্সর, বায়োসেন্সর লাগানো হয়, বা সেন্সর লাগানো হয়, মনিটর লাগানো হয়, হ্যাঁ এলইডি বাল্ব লাগানো হয়, পুরো কন্ট্রোল কন্ডিশনে আমরা শহরের মধ্যেই এটা চাষ করতে পারি। আমার বাড়ির ছাদেও করতে পারি, আপনার বাড়ির ছাদেও করতে পারে, যে কোনো কৃষক বা আধা শহরে জায়গায় করতে পারে। মানে এটা কি এবং দিনে এবং রাতে দুদিন মানে সবসময় আলোটা জ্বলবে বলছেন? হ্যাঁ, মানে ঘরের মধ্যে একদম ইনডোর কন্ডিশনে আমরা করতে পারি। এবং সেখানে যদি আমি সমস্ত কিছু সঠিকভাবে দেই, লাইট যদি এলইডি লাইট থাকে হ্যাঁ এবং সেন্সর থাকে, মনিটর থাকে, তাকে আমরা অপটিমাম ওয়াটার এবং তার নারিশমেন্ট দিই, তাহলে কিন্তু এখানেও আমরা ভার্টিক্যাল এগ্রিকালচার কন্ডিশন, এয়ার কন্ডিশন অবস্থায় আমরা করতে পারি। তাতে যে কোনো ফসলই সারা বছর ধরে করা যায়। এবং এক্ষেত্রে ধরুন গ্রিনস, যেগুলো শাকসবজি আমরা জন্মাই, হ্যাঁ। সেখানে একাধিকবার একই রকম শাকসবজি বা অন্য রকম শাকসবজি আমরা কিন্তু চাষ করতে পারি। মানে মনিটর করা মানে এই যে ভার্টিক্যাল এগ্রিকালচার, তাহলে এটা বাণিজ্যিক ভাবেই সম্ভব। বাণিজ্যিক ভাবেই সম্ভব, এবং টোটাল হাইটেক এগ্রিকালচার বাণিজ্যিক ভাবেই সম্ভব। এবং আগামী দিনে হাইটেক এগ্রিকালচার শহরে যদি আমি ধরুন এগ্রিকালচার করে বসে আছি, চাকরি পাচ্ছি না, হ্যাঁ তখন একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েট হিসাবে বা আমি আমার শখ হিসাবে হ্যাঁ আমি ভার্টিক্যাল এগ্রিকালচার করতেই পারি শহরের লোকেদের জন্য। তো পুরো এখানে ঘরের সারা মধ্যে বছর করা যাবে। ঘরের মধ্যেই করা যাবে, ছাদেও করা যাবে, সেখানে বিশেষ করে মাটি বা ভূমির সেরকম বিশেষ করে প্রয়োজন হচ্ছে না। দরকার হয় না। আচ্ছা, এই তো গেল। সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের এখন তো কৃষি বলতে শুধু তো ধান আলু বা মাটির মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা যদি খুব বৃহত্তর স্বার্থে কৃষিকে দেখি, সেখানে কিন্তু প্রাণী পালনও কিন্তু একটা কৃষির মধ্যে তার একটা অঙ্গ হিসেবে বিবেচিত। অবশ্যই। তো সেই ক্ষেত্রে এই কৃষি ছাড়া প্রাণী পালনে কি এই হাইটেক এগ্রিকালচার কোনোভাবে জড়িত রয়েছে? পালন এবং মৎস্য দুটো ক্ষেত্রেই আমার কিন্তু হাইটেক এগ্রিকালচার রয়ে গেছে। যেমন ধরুন আমার কাছে একটা হাইটেক মানে ক্যাটেল সিস্টেম তৈরি করতে, মানে যেটা আমাদের খাটাল বলা হয়, আমার হুম। কাছে যে ট্র্যাডিশনাল খাটাল আছে, সেখানে আমাদের গোবর, খাবার দাবার সমস্ত কিছুই আমাদের লেবার দিয়ে করতে হয়, গোবর সরানো থেকে শুরু করে তার সমস্ত কিছু। কিন্তু সেই সিস্টেমে ধরুন আমার 100খানা গরু আছে বা মোষ আছে, সেখানে অটোমেটিক সেখানে আমাদের সিস্টেমে গোবর এবং তার আচ্ছা। খাবার দেওয়ার সিস্টেমও আলাদা, তার দুধ যে দোয়ানোর সিস্টেমও আলাদা, মেশিন মিল্কিং সমস্ত কিন্তু একটা পর্যাপ্ত হাইজেনিক ওয়েতে আমাদের ডেয়ারি সিস্টেমে চলে এসেছে। এবং মাছের ক্ষেত্রে মাছ চাষ যারা করেন, তার মধ্যে সেন্সর লাগিয়ে দিয়ে মাছের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আজকে আমি এই মাছে পোনা ছাড়লাম, 7 দিন পরে কত গ্রোথ হচ্ছে, জলের মধ্যে খাবার কি আছে না আছে, মাছের উপযোগী, সেখানেও কিন্তু আমার পুরো মনিটরের মাধ্যমে, কম্পিউটার অ্যাপের মাধ্যমে আমরা দেখে সেখানে তার খাবার এবং তার গ্রোথ দেখে, তার কোনো মাছের ডিম হয়েছে কিনা সেটাও আমরা কিন্তু এই বুঝতে পারি। সেন্সারটা আমরা লাগাবো কোথায় মাছের ক্ষেত্রে? মাছের মধ্যে লাগানো হয়, জলের মধ্যে লাগানো হয়, লাগিয়ে মানে মাছের গায়ে দেখা যায়। লাগিয়ে দিতে পারি আমরা? মাছের গায়েও লাগিয়ে দিতে পারি, আচ্ছা। লাগিয়ে দিয়ে সেন্সর লাগিয়ে দিয়ে উচ্চ প্রযুক্তি এখন এমন জায়গায় চলে গেছে যে আমরা এই কাজটা করতে পারি। বিশেষ করে ইসরায়েল বা আদার্স বিদেশি দেশগুলোতে কিন্তু হাইটেক এগ্রিকালচার অনেক এগিয়ে গেছে। আমরা যদি অ্যানালাইসিস করি প্রত্যেকদিন কৃষি কাজে কিন্তু হাইটেক এগ্রিকালচার আমাদের রয়েই গেছে। হয়তো আগামী দিনে আরো বাড়বে, গোটারি বা পিগারি বা ক্যাটেল সিস্টেমেও এই সিস্টেম চলে আসবে, হাইটেক এগ্রিকালচার ফিশারিতেও আসবে আগামী দিনে। ফিশারির ক্ষেত্রে অর্থাৎ মাছ চাষের ক্ষেত্রে যেটা আপনি বললেন, যে পুকুরে আমার কতটা খাদ্য উপাদান রয়েছে মাছের খাবারের উপযোগী, হ্যাঁ হ্যাঁ। জলের ঠিক কি অবস্থা, তার পিএইচ কেমন, কত? মাছের গ্রোথ কতটা, হ্যাঁ, মানে এটা আমি জাল না টেনেও বুঝতে পারবো বলছেন? জাল না টেনেও বোঝা যাবে সেন্সারের মাধ্যমে। এটা চলে এসছে আগামী দিনে আমাদের সেই পুকুর বলুন, বা আমি আর্টিফিশিয়াল পন্ড যদি থাকে, ধরুন আমার কাছে অ্যাকুরিয়াম আছে, হুম। হ্যাঁ বাড়িতে অনেকে মাছ চাষ করে,
মানে মাছ পোষে আর কি, সেখানে হুম। অ্যাকুরিয়ামের মধ্যেও আমরা সেই জিনিসটা আমরা করে দেখাতেও পারি। তাছাড়া পুকুরগুলোতেও আমরা করতে পারি। সমস্ত কিছু আমাদের সিস্টেম আছে আর কি। মানে এটা কিন্তু আমাদের রাজ্যে বা দেশে কিন্তু শুরু হয়ে গেছে বলছেন, দেশে বা রাজ্যেও শুরু হতে চলেছে এরকম। শুরু হতে চলেছে। এই এই শেষ যে বিষয়টা, যে এত কিছু আলোচনা হলো, এত সেন্সার সিস্টেম, এবং সত্যি সত্যি মাঠে না গিয়ে আপনার কথা অনুযায়ী যে বিজ্ঞান কৃষিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যে বিজ্ঞানের হাত ধরে আমাদের যে সামান্য অল্প সংখ্যক জমি রয়েছে, এবং আমাদের দেশে প্রায় 140 কোটি সংখ্যা ছাড়িয়ে গেছে, সেই জায়গায় এই অল্প জমিকে কাজে লাগিয়ে দেশের মানুষের মুখে যদি অন্ন তুলে দিতেই হয়, তাহলে আমাদেরকে কিন্তু সত্যি সত্যি প্রযুক্তি ছাড়া কিন্তু আমরা এক পায়ে এগোতে পারবো না। অবশ্যই। এই বিষয়েই যে এর ভবিষ্যৎ, এই উচ্চ প্রযুক্তি বা হাইটেক এগ্রিকালচারের ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলবেন, এবং সাধারণ কৃষক যারা একটু প্রগতিশীল কৃষক তাদের জন্য বা কি বলবেন? এমনি আমাদের প্রযুক্তি ছাড়া তো কৃষি হয় না, প্রথমেই আমি বলেছি। প্রযুক্তি নিয়ে যে কোনো সাধারণ কৃষক বা মার্জিনাল ফার্মার বা বিগ ফার্মার এদের অলওয়েজ চাষ করে চলেছে, এবং আগামী দিনের হাইটেক যে আমি বললাম যে শহর এবং আধা শহর এলাকায়, সেখানেও কিন্তু শিক্ষিত যুবকরা এই চাষ করতে পারেন। আমি চাষি ঘরের ছেলে না হয়েও এই চাষ করতে পারি, বা কেউ চাষি ঘরের ছেলেদের কাছে গিয়েও বা ফার্মিং ফ্যামিলির কাছে গিয়েও সেই প্রযুক্তি নিয়ে গিয়ে সেটার ব্যবসা করতে পারে। মানে এর ভবিষ্যৎ রয়েছে, এবং আগামী দিনে এই হাইটেক এগ্রিকালচার ছাড়া হয়তো আমরা আমাদের চলবে না, হয় দেশবাসীর মুখে হয়তো অন্ন তুলে দিতে পারবো না। তুলে দিতে পারবো না, তো জমি কমছে। কৃষি ক্ষেত্রে বলি, প্রাণী পালনের ক্ষেত্রে বলি, মৎস্য পালনের ক্ষেত্রে বলি, হর্টিকালচার, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের হর্টিকালচারের ক্ষেত্রে অনেক বেশি দেখা যাচ্ছে। এগ্রিকালচারে চলছে, আমরা বুঝতে পারছি না হাইটেক এগ্রিকালচার, এবং প্রাণী পালন এবং মৎস্য পালনের ক্ষেত্রেও আগামী দিনে এই প্রযুক্তি নির্ভর আমাদের হতে হবে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম হাইটেক এগ্রিকালচার বা উচ্চ প্রযুক্তির কৃষি। যে কথা অভিজিৎ বাবু বলেছেন যে কৃষি ক্ষেত্রে আমরা কিন্তু হাইটেক এগ্রিকালচারকে ব্যবহার করতে শুরু করেছি, কিন্তু আমরা অনেকেই না জেনেই ব্যবহার করছি। কিন্তু শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, যেমন আমরা কম্বাইন হারভেস্টার ব্যবহার করছি, যেমন কৃষিতে আমরা যন্ত্রের ব্যবহার অনেক বেশি বাড়িয়েছি, ড্রোনের ব্যবহার শুরু হয়ে গেছে, এবং এই যে বললাম যে নেট হাউস বা এই যে আচ্ছাদনের মাধ্যমে যে কৃষি, সেটাও কিন্তু আমাদের রাজ্যে কেন আমাদের দেশে বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে। তা আসুন আমরা সবাই মিলে আস্তে আস্তে ধাপে ধাপে, একেবারে না হলেও, কারণ আমাদের জানতে হবে সমস্ত কিছুই কিন্তু আমাদের সংরক্ষণের প্রয়োজন আছে। আমাদের যেমন শক্তি সংরক্ষণের প্রয়োজন রয়েছে, আমাদের জল সংরক্ষণের প্রয়োজন রয়েছে, সেই সঙ্গে প্রয়োজন রয়েছে মাটির তার যে ভবিষ্যৎ সুরক্ষা, অর্থাৎ মাটিকে কিভাবে আমরা ভালো রাখবো সেটাও। কথাটা বলছিলাম যে উন্নত পদ্ধতিতে চাষবাস করার ক্ষেত্রে নানা ধরনের টেকনোলজি আজকাল আমাদের বাজারে এসে গেছে, এবং আমরা চাষবাসকে আরো অনেকটাই লাভজনক করে তুলতে পারি। কিন্তু তার আগে আপনার কাছে আমি জানতে চাইবো যে বর্তমান অবস্থায় কৃষিক্ষেত্রে সমস্যাগুলো নিয়ে যদি একটু বলেন। নিশ্চয়ই, আমি আপনাকে উন্নতি প্রযুক্তির আগে কয়েকটি কথা বলবো যে এখনকার যে চাষবাস চলছে, কৃষি ভাইরা করছেন বা আমরা যারা করছি, তাতে কি সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন। যে সমস্যার সম্মুখীনটা হচ্ছেন সেটাকে যদি আমরা তার সদুত্তর না দিতে পারি, তো যেখানে আপনি একটু আগে বলছিলেন যে কৃষি ব্যবস্থাটা থেকে কিভাবে লাভজনক করা যায়, লাভজনকের আগে আমাদের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা দরকার। ঠিক। চাষি ভাইরা যেমন চাষ করছেন, তা আমি বলবো যে যেভাবে, এবং আমরা যদি দেখি হাজার হাজার বছর ধরে আমাদের দেশের চাষি ভাইরা চাষাবাদ করছেন, কিন্তু চাষটা তাদের সময়ও যেমন ত্রুটিপূর্ণ ছিল, এখনো কিন্তু ত্রুটিপূর্ণই রয়ে গেছে, অনেক সমস্যার মধ্যে তারা আছেন। প্রথম সমস্যা আমি আপনাকে যদি বলি যে চাষ ব্যবস্থাটা এখন কিন্তু আর চাষি ভাইদের কাছে ইকোনমিক্যালি তারা কিন্তু ভায়াবল হতে পারছে না। আচ্ছা। এবং এনভায়রনমেন্টালি কিন্তু সেক্ষেত্রে অতটা ভায়াবল নয়। কারণ চাষটা শুধু এটা তো নয় যে আমি চাষ করলাম, একবেলা খেলাম, দুবেলা খেলাম, চারবেলা খেলাম, আমার নিশ্চিন্ত হলাম, তা তো নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলছেন যে আমাদের চাষি ভাইদের আয় কিন্তু দ্বিগুণ হতে হবে চাষ ব্যবস্থা থেকেই। সুতরাং সেটা আমাদের ইকোনমিক্যালি কিন্তু আমরা ভায়াবল করতে হবে, এবং এনভায়রনমেন্টালি কিন্তু ভায়াবল করতে হবে। আমাদের যে কোনো আমাদের প্রোডাক্ট, যে কোনো আমাদের খাদ্য ভাণ্ডারে কোনো অংশ যখন বিদেশে যায়,
দেখা যাচ্ছে সেখানে বিদেশি মার্কেটে কিন্তু ততটা গ্রহণযোগ্য অনেক সময় হয় না। তার কারণটা হচ্ছে বিভিন্ন যেভাবে চাষ করা হয়, যে কেমিক্যাল পদ্ধতিতে ফার্টিলাইজার চাষ করা হয়, যে পদ্ধতি অবলম্বন করে করা হয়, সেগুলো কিন্তু বিদেশের মার্কেটে বা বৈদেশিক বাজারে কিন্তু ততটা চাহিদা পূরণ করতে পারে না। তো এই দুটো সব থেকে বড় সমস্যা আমি বললাম, একটা হচ্ছে ইকোনমিক্যালি ভাইবল হতে হবে, একটা হচ্ছে এনভায়রনমেন্টালি কিন্তু অনেক বেশি ওয়ার্দি হতে হবে। এছাড়াও চাষি ভাইদের যে সমস্যাটা মেইনলি হয় যে ইরিগেশন, আমাদের যে সুন্দর ভালো জলের ব্যবস্থা, সেচের ব্যবস্থা কিন্তু চাষিদেরকে একটা দিতে হবে। পাশাপাশি একটা ভালো ইনপুট বলতে ভালো বীজ, ভালো প্ল্যান্টিং মেটেরিয়াল, সেগুলো কিন্তু চাষি ভাইদের সবসময় আমরা যোগান দিতে পারি না, এবং চাষি ভাইরা অনেক সময় যোগান আনতেও পারেন না। তাদের, আমি বলবো না তাদের সেটা দোষ, আমাদের হয়তো মেকানিজমের প্রবলেম, আমরা তাদের জানাতে পারিনি, জানাতে সক্ষম হতে পারিনি যে এই জায়গায় গেলে এই ভালো ফল ধানের বীজটা বা এই শস্যের বীজটা পাওয়া যেতে পারে, বা এই প্ল্যান্টিং মেটেরিয়ালটা পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে একটা আমাদের এক্সটেনশন সার্ভিসেসের একটা কিন্তু আমাদের বড় একটা দুর্বলতা রয়ে গেছে। এছাড়া আমি আরেকটা বলছিলাম, মার্কেট, আমাদের চাষিরা এখানে যে চাষটা করছে সেই চাষের সঠিক দামটা কিন্তু সঠিক সময়ে তারা পায় না। আপনি দেখে থাকবেন, আমরা সবসময় চাষি ভাইদের বলি যে অফ সিজন ভেজিটেবল কাল্টিভেট করুন। যে হয়তো ফুলকপি চাষ করছে তারা হয়তো একটা সময় পুজোর আগে আগে দামটা হয়তো পাচ্ছে, কিন্তু সব চাষি ভাইরা কিন্তু সেটা পায় না। মার্কেটে যে ফুলকপি আপনি হয়তো 80 টাকায় কিনছেন, সে চাষি ভাই হয়তো বাজারে তার ক্ষেত থেকে যে মিডলম্যান কিনছে সে হয়তো 10 টাকা 12 টাকায় কিনছে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের মাঝখানে মিডলম্যান বা মাঝখানে যেটাকে আমরা বাংলায় সাধারণভাবে যেটা দালাল বলি, এই দালাল চক্রটা কিন্তু কমাতে হবে। এছাড়া মার্কেট ইনফ্রাস্ট্রাকচারটার উপরে কিন্তু আমাদের ধ্যান দেওয়া দরকার। তো এই সমস্ত সমস্যায় কিন্তু আমাদের জর্জরিত হয়েছে আমাদের কৃষি ব্যবস্থাটা। তো এই যে সমস্যাগুলো উত্তরণের কথা নিশ্চয়ই আমরা ভাববো। তার আগে একটু আপনার কাছে জেনে নেব যে উন্নত প্রযুক্তি বলতে কি বোঝায়। যখন আপনি কথাটা বলছেন প্রযুক্তি বলতে, দেখুন তিনটে কথা আমি আপনাকে বোঝাতে চাই। একটা কৌশল এবং একটা দক্ষতা এবং পদ্ধতি। প্রযুক্তির মধ্যে একটা প্রথম হচ্ছে কি পদ্ধতিতে এসে কি কৌশল অবলম্বন করছে, এবং চাষির কতটা দক্ষতা আছে সেটা বোঝার, সেটা করার, এবং কি পদ্ধতি এবং প্রক্রিয়া সমষ্টি, সমস্ত গুলোকে কিন্তু নিয়ে বলা হয় একটা প্রযুক্তি। তো প্রযুক্তির মধ্যে বিভিন্ন রকম প্রযুক্তি আমি আপনাকে অবশ্যই বলবো যে কি কি প্রযুক্তি আমাদের চাষি ভাইদের কাছে আজকাল আমরা আনতে পেরেছি, চাষি ভাইরা কি কি আধুনিক পদ্ধতিতে ফলো করছে, সেটা আমি নিশ্চয়ই এই প্রসঙ্গে আপনার কাছে আমি আসবো। একটু তার আগে আমরা জেনে নেব যে উন্নত প্রযুক্তি দরকার কেন। দেখুন, আপনাকে একটা পরিসংখ্যান দিই। আমাদের দেশের ইন্ডিয়ান ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে বাংলায় হয়তো বলা হয়, বাংলা আমি কি বলবো, যেটা খাদ্য ভাণ্ডার প্রক্রিয়াকরণ সংস্থান, তাদের কথা অনুযায়ী আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস বা চাষি ভাইদের যে ক্ষমতা, তাদের পোটেনশিয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের খাদ্য ভাণ্ডার তৈরি হচ্ছে না বা ফলন তৈরি হয় না। এবং তাদের কথা অনুযায়ী 50% যে পোটেনশিয়ালিটি আছে আমাদের মাটির বা আমাদের যে পোটেনশিয়ালিটি আছে আমাদের ন্যাচারাল রিসোর্সের, তার 50%-এর বেশি কিন্তু শস্য উৎপাদন করা হচ্ছে না। যদি আমরা সেই পোটেনশিয়াল দিকগুলোকে গবেষণার মাধ্যমে, আমাদের এক্সটেনশনের মাধ্যমে যদি চাষি ভাইদের কাছে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ফলনটা অনেকাংশেই বাড়ানো যাবে। এবং সেই কারণেই বলছি যে আমাদের আধুনিক প্রযুক্তির এখন দরকার হয়ে পড়ছে। কারণ কি, এই যে আমাদের ন্যাচারাল রিসোর্সেস, একটু আগে যেটা আমি বললাম, ন্যাচারাল রিসোর্সেস বলতে আমাদের জল, আমাদের মাটি, এই সমস্তগুলোকে কিন্তু প্রপার এফিসিয়েন্টলি কিন্তু ম্যানেজ করা হয় না চাষাবাদের ক্ষেত্রে। এবং এগ্রিকালচারটাকে আরো সাস্টেনেবল করতে হবে। হয়তো আমরা প্রথম বছর চাষি ভাইকে কোনো প্রযুক্তি দেয়া হলো, চাষি ভাই একটা প্রযুক্তি জানলেন, চাষ করলেন, প্রথম বছর সেটা তারা হয়তো যা ফলন পেলেন, পরের বছর দেখা গেল সেই ধৈর্যটা ধরে রাখতে পারলো না, মানে সাস্টেনেবল তারা করতে পারছে না। এবং চাষটাকেও প্রফিটেবিলিটিও, মানে লাভজনকটাও করতে হবে। একটু আগে আমি আমার বক্তব্যে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে চাষাবাদটা, চাষের মাধ্যমে চাষি ভাইদের আয় যেন দুগুণ হতে হয়। এবং আমি বলছি, আমরা যারা বৈজ্ঞানিকরা কাজ করছি, আমরা বহু জায়গায় বহু অঞ্চলে আমরা করে দেখাতে পেরেছি যে সঠিকভাবে সঠিক সময়ে যদি প্রযুক্তিটা ফার্মাররা, চাষি ভাইরা অবলম্বন করেন, দেখা যাচ্ছে তাদের ইনকাম শুধু ফলন শুধু 2 গুণা নয়, 3-4 গুণাও হয়। কিন্তু পাশাপাশি এটাও খেয়াল করতে হবে যে মার্কেট, হ্যাঁ, যদি দেখা যাচ্ছে মার্কেটই না থাকে, তাহলে কিন্তু বেশি প্রোডাকশন করলে কিন্তু বেশি লস। তাই তো, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে মার্কেট।
একটু আগে বলছিলাম যে চাষি ভাইদের কিন্তু আমাদের চাষবাস যারা করছে তাদের কিন্তু সঠিক মার্কেটের রাস্তাটা কিন্তু দেখিয়ে দিতে হবে। সুতরাং সেই প্রযুক্তির মধ্যে কিন্তু আমাদের মার্কেটেবিলিটি, মার্কেট যে তাদের যে জিনিসগুলো তৈরি করছে সেগুলো মার্কেটেবিলিটি দিকটাও কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এছাড়া চাষাবাসটা এমনভাবে করতে হবে, আধুনিক চাষ বা উন্নত প্রযুক্তি, সেখানে আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে, মানে যেটাকে আমরা জেন্ডার মেইন স্ট্রিম বলি, এবং বাড়ির মহিলারা যেন সেই চাষাবাদের মধ্যেও যেন তারাও যুক্ত হতে পারে। কি কি প্রযুক্তি আমরা এখন চাষি ভাইদের আমরা দিতে পারি? প্রথমে ভালো আধুনিক পদ্ধতি বলতে আমি আপনাকে যেটা বোঝাবো, যেটা বলতে চাই চাষি ভাইদের আপনাদের বলছি যে প্রথমে আমাদের চাষাবাদ কোথায় করা, মাটিতে করা হয়। শুধু মাটিকে আমাদের সবার আগে গুরুত্ব দিতে হবে। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবে এসে যায় যে চাষের জমি তৈরি করতে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করব? একদম তাই। চাষ প্রথমত যেই মাটিতে আমি চাষটি করব সেই মাটিতে আমি যে খাদ দেব, অনেক সময় কি হয় আমরা যথেচ্ছ পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি, যথেচ্ছ পরিমাণে কীটনাশক ব্যবহার করছি। প্রথম আমি কি করব, আমরা বিজ্ঞানীর একটা ইংরেজিতে কথা বলি STFR, সয়েল টেস্ট ফার্টিলাইজার রেকমেন্ডেশন। প্রথমে চাষি ভাইদের আমি বলবো, আপনারা যে জমিতে চাষ করছেন সেই জমির আগে একটু সয়েল টেস্ট করুন। সয়েল টেস্ট করে দেখুন সেই মাটিতে প্রধান যে আমাদের ফসলের যে খাদ, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, এগুলোর কোনো কমি আছে না, কোনোটা হয়তো মাত্রাতিরিক্ত অলরেডি মাটিতে আছে। আপনি হয়তো আপনার জমিতে হয়তো নাইট্রোজেনের সেরকম ভাবে প্রয়োজন নেই ফসলের জন্য, কিন্তু আপনি দেখা গেল অনেকটা বেশি দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ফসল কিন্তু আপনার বাড়ছে না, তাতে কিন্তু মাটির অনেক বেশি ক্ষতি হচ্ছে। সেই জন্যই সয়েল টেস্টিং ফার্টিলাইজার রেকমেন্ডেশন, এটা কিন্তু একটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে। তার জন্য মাটি পরীক্ষা করার মধ্য দিয়েই কিন্তু সার প্রয়োগ করতে হবে। অবশ্যই করতে হবে। এবং আমি আপনাদের বলবো প্রতি 2 বছর অন্তর আপনারা এই সয়েল টেস্টটা করবেন। এবং তার আমাদের বিজ্ঞানীরা বা আমাদের যে সিস্টেম আছে, আমাদের ভারত সরকারের সিস্টেম বা পশ্চিমবঙ্গ সরকারের সিস্টেম যে আছে, সেখানে প্রতিটি জেলাতে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং প্রতিটি জেলাতে যে সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে, তারা যখন আপনাদেরকে সয়েল টেস্টিং রিপোর্ট দিচ্ছে সেখানে কিন্তু তারা কিন্তু প্রেসক্রিপশনটাও করে দেয়। সেখানে বলা থাকে এই ফসলের জন্য আপনি এতটা, আপনাকে কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলা হয় যে এতটা আপনি ইউরিয়া দেবেন। আপনাকে যদি বলা হয় যে আপনি 60 গ্রাম নাইট্রোজেন দেবেন, তখন কিন্তু আপনার পক্ষে হিসাব করা একটা অসুবিধে। সেই জন্য আমাদের প্রেসক্রিপশনে বলা থাকে আপনি এতটা ইউরিয়া দেবেন, এতটা ডিএপি দেবেন, এতটা আপনি মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ দেবেন। তাই প্রথম তো এটা আপনাকে বললাম প্রযুক্তির প্রথম কথাটা, যে মাটি তৈরিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি এই কেমিক্যাল ফার্টিলাইজার যেমন দেবেন, তার পাশাপাশি জৈব সারের ব্যবহারটা কিন্তু আপনাকে অনেকভাবেই করতে হবে। জৈব সারের ব্যবহারটা বাড়াতে হবে, অনেক পরিমাণে বাড়াতে হবে। তাহলে এক্ষেত্রে মাটির যে উর্বরা শক্তি বজায় রাখার জন্য যে এই কথাটা কিন্তু পরিষ্কার যে যেমন তেমন করে শুধু সারের ব্যবহার করলে চলবে না, মাটির উর্বরা শক্তি বজায় রাখার জন্য জৈব সারের ব্যবহার কিন্তু করতে হবে। এর পাশাপাশি আরেকটা কথা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে ইরিগেশন, সেচ ব্যবস্থা, সঠিক সময়ে জলটা যাতে ফসলে পায় সেটা দেখতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি জলের ব্যবস্থা করলেন, হঠাৎ করে বৃষ্টি চলে এলো কোনো হবে, জল জমে গেল, সেক্ষেত্রে কিন্তু ড্রেনেজের জল সেচের ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা কিন্তু আপনাকে রাখতে হবে, যাতে অতিরিক্ত জল যেন কোনো ফসলে বেশি দিন ধরে না থাকে। এছাড়াও আরেকটা কথা আপনাকে বলি, লাভজনক চাষ ব্যবস্থার কথা যখন হচ্ছে এখানে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। সেটা আমি আপনাকে বলবো, অনেকগুলো কম্পোনেন্ট, কৃষির মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট একসঙ্গে চাষ করা। যেমন ধরুন আপনার কাছে একটা পুকুর আছে, পুকুর আপনি মাছ চাষ করছেন, পুকুরের যে পার উঁচু জায়গাগুলো আছে সেখানে আপনি বিভিন্ন রকম ফসল চাষ করুন, ফলের চাষ করুন, বিভিন্ন রকম সবজি চাষ করুন। এবং পুকুরের পাশে আপনি ডাকারি সিস্টেমে হাঁস চাষ করতে পারেন, তার পাশে পোলট্রি চাষ করতে পারেন। এবং সিস্টেমটা এমন ভাবে রাখবেন যে পোলট্রির যে ম্যানিওর এবং ডাকের যে ম্যানিওর সেগুলো যেন এসে পুকুরে পড়ে। তাতে কি হবে, পুকুরে যে মাছ থাকছে সে মাছের কিন্তু খাবার পেয়ে গেল। পাশাপাশি জলটার মধ্যে কিন্তু আপনি কিছু ম্যানিওর অ্যাড করলেন, সেই জলটা যখন আবার আপনি ফসলে দেবেন, কারণ পাহাড়ে যে আপনার ফসলগুলি রয়েছে সেখানে যখন জলটা দেবেন, তখন কিন্তু সেই ফসলটা বাই ডিফল্ট
কিন্তু তারা কিন্তু কিছু ম্যানুরেশন বা কিছু নিউট্রিশন তারা পেয়ে গেল। এই যে টোটাল সিস্টেমটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। এবং এতে কি হবে, যে কোনো একটা ফসল আপনার কোনো কারণে যদি খারাপ হয়ে যায়, অন্য ফসলটা আপনার এত বেশি আপনার লাভজনক হবে যে আপনার একটা লসটা অন্য ফসল দিয়ে আপনি সেক্ষেত্রে তুলতে পারবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি জানাই, আমরা চেষ্টা করি প্রতিটা চাষির জন্য একটা করে, প্রত্যেকের বাড়ির পাশের জন্য একটা করে এরকম ছোট ইউনিট জন্য থাকে, যেখানে মাছ চাষ, মুরগি চাষ, হাঁস পালন এবং সবজি চাষ এই সব মিলেমিশে যেন তারা যেন এটা করতে পারে। এবং ভারত সরকারের তরফ থেকে শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এবং সবার তরফ থেকে আজকাল এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমটার উপরে কিন্তু বেশি রকম করে আমরা জোর দেওয়া হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে কি এই যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম করতে গেলে চাষিরা কি কোনো রকম আর্থিক সহায়তা পেতে পারে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুদান আছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। আপনাদের একটা জেলাতে যিনি কৃষি আধিকারিক, জেলাতে যিনি আমাদের হর্টিকালচার দপ্তরে যিনি আধিকারিক আছেন, তাদের কাছে গেলে তাদের কাছে প্রজেক্ট অ্যাভেলেবেল আছে। এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র যে প্রতিটি জেলাতে একটি করে আছে, তাদের কাছে গেলে তারা এই জেলাতে কি কি অনুদান কোন কোন প্রজেক্টের জন্য আছে সেগুলো কিন্তু আপনারা ওখান থেকে গেলে জানতে পারবেন। আর আয় বাড়াতে গেলে আমরা কি ধরনের ব্যবস্থা নিতে পারি? হ্যাঁ, আপনাকে আয় বাড়াতে গেলে আপনাকে যেমন দেখুন, আমি আপনাকে বললাম পলি হাউস, প্রোটেক্টেড এগ্রিকালচার যেটা বলা হয়। পলি হাউসে দেখা গেছে যে আপনি যে ফসলটা সাধারণ জমিতে করে হয়তো এক বিঘাতে হয়তো কথা বলছে, এক বিঘাতে হয়তো আপনি 5 টন পাচ্ছেন, কিন্তু পলি হাউসে করে আপনি দেখবেন এক বিঘাতেই আপনি 15 থেকে 20 টন পাচ্ছেন। সেক্ষেত্রে পলি হাউসে একটু হয়তো খরচা বেশি, প্রথম বছর হয়তো খরচাটা একটু বেশি লাগবে, এবং তারপরে একটা বছর খরচা করে যখন পলি হাউস তৈরি করে ফেলবেন, নেক্সট 2 বছর 3 বছর পর আপনি দেখবেন আপনার কিন্তু লাভের অংশটা অনেক বেশি বেড়ে যাবে। এবং এই পলি হাউসের ব্যাপারে আপনাকে বলি, প্রত্যেকটা জেলাতে কিন্তু পলি হাউসের একটা করে স্কিম অ্যাভেলেবেল আছে। চাষি ভাইদের বলবো কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং যে পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তরগুলি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে পলি হাউসের স্কিম তারা কিন্তু সেখানে অবশ্যই পাবেন। আচ্ছা, এ তো গেল উন্নত প্রযুক্তিতে চাষবাসের জন্য আমরা কি কি প্রযুক্তি নিতে পারি, এর বাইরে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আরো বেশ কিছু কথা আপনাদের চাষি ভাইদের জানাতে চাই। একটা কথা, সেটা আপনারা চাষি ভাইরা অবশ্যই করেন, সেটা হচ্ছে সিড ট্রিটমেন্ট আপনারা করেন। কারণ কি, যে আপনি সিড যে কোথা থেকে এনেছেন আপনারা অনেকেই জানেন না, কিন্তু সিডটাকে সবসময় একটা ট্রিটমেন্ট অবশ্যই করে রাখা করে, তবে যে কোনো ফসলের ক্ষেত্রে সিড ট্রিটমেন্টটা অবশ্যই মাস্ট। এবং এছাড়া আরো লাভজনক চাষের জন্য আপনাদের আমি বলে রাখি একটা কথা, সেটা যে হাইড্রোপনিক, একটা আপনারা হয়তো অনেকে নতুন শুনছেন বা অনেক চাষি ভাইরা আজকাল জানেন। সেটা কিছুই না, মাটির অনুপস্থিতিতে জলের মধ্যে চাষ করা, মেইনলি ফডার, যে আমাদের যে গোখাদ্য যে চাষগুলো বিভিন্ন রকম, সেগুলো কিন্তু হাইড্রোপনিকে চাষ খুব ভালো হচ্ছে এবং অনেক বেশি অল্প সময়ের মধ্যে অনেক বেশি ফলন তারা পাচ্ছে। এবং মার্কেটও সেই দেখা গেছে যে হাইড্রোপনিকে যে ফডার তৈরি হয়, মার্কেটেও কিন্তু তারা খুব ভালো রকম দাম পাচ্ছে। এছাড়া প্রিসিশন ফার্মিং এর মধ্যে যদিও পলি হাউস, নেট হাউস এগুলো আসে, আপনারা এটা শুনে থাকবেন। আর এছাড়া আপনারা দেখবেন আজকালকার দিনে আমাদের ড্রোনের অ্যাপ্লিকেশন হচ্ছে। ড্রোনের অ্যাপ্লিকেশন কি, সেটা হচ্ছে শুধু আগেকার দিনে লোকের ধারণা ছিল ড্রোন দিয়ে বোধহয় শুধু ফার্টিলাইজার বা কীটনাশক স্প্রে করা, তা নয়। একটা ক্রপকে মনিটরিং, ক্রপকে সার্ভেলেন্স করার জন্য কিন্তু ড্রোনের ব্যবহার হচ্ছে। আমরা খুব শীঘ্রই আমাদের যে সিস্টেমগুলো আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে, তাদের কাছে ড্রোন আমরা পৌঁছে দেব। ড্রোনের মাধ্যমে ক্রপ মনিটরিং করা, আপনি একটা জায়গায় আপনি আপনার লোককে দিয়ে ড্রোনের ছবি তুলে এনে দেখতে পারেন জমির কোন জায়গায় কোন অংশে আপনার কি রকম ফসলের ক্ষতি হয়েছে, সেই ব্যবস্থাকে আপনি তথ্য নিতে পারবেন। এছাড়া রিমোট মনিটরিং ড্রোনেরই একটা পার্ট, সয়েল ময়েশ্চার সেন্সার্স এবং জিআইএস বেসড এগ্রিকালচার। এছাড়া পাশাপাশি পলিসি বা ইন্স্যুরেন্স, এগ্রিকালচার ইন্স্যুরেন্সটা কিন্তু খুব অবশ্যই ইম্পর্টেন্ট, চাষি ভাইদের ভীষণ দরকার। আপনি আবহাওয়াকে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের আবহাওয়ার কিরকম পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তন আজকাল একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এই প্রসঙ্গে বলি যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কি ধরনের প্রযুক্তিগত ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, আমি আসবো, এ ব্যাপারে অবশ্যই আসবো। আবহাওয়ার পরিবর্তনটা আজকাল গোটা শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্ব এটা নিয়ে অত্যন্ত চিন্তিত। যে দেখা গেছে যে আমাদের এখন গড় তাপমাত্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা বেড়ে গেছে। এটা কিন্তু কথাটা শুনে অল্প মনে হচ্ছে, কিন্তু এটা হিউজ একটা চেঞ্জ আনতে যাচ্ছে। একটা অ্যাটমসফিয়ারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বেড়ে যাওয়া মানে এর কত বড় এই কনসিকুয়েন্স, কত বড় ক্ষতি, সেটা আমি আপনার কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, আমাদের সুনামি যে 2004-এ হলো, এই যে আয়লা, কয়েক বছর আগে আয়লা হলো, আমফান,
ফানি, এই যে সাইক্লোন গুলো আসে, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন আবহাওয়া পরিবর্তনের ফলেই কিন্তু হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণ জমিগুলি কি হচ্ছে, সমুদ্রের নোনা জলে কিন্তু ঢেকে যাচ্ছে। ঠিক। তো এই টাইপের যে আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন, তার জন্য কিন্তু আমাদের প্রযুক্তি আছে। যেমন ধরুন আমি আপনাকে বলি, ছোটবেলায় আমরা দেখতাম কি বর্ষাকালে একটা সুন্দর বর্ষা হতো, গরমকালে গরম। এখন দেখবেন বর্ষাকালেও কিন্তু বর্ষা নেই, আবার শীতকালে দেখা গেল বর্ষা এসে গেল, বৃষ্টি এসে গেল। তাদের জন্য যেমন ধরুন খরা, বর্ষাকালে অনেক সময় খরা দেখা যায়। সেই খরাকে আটকানোর জন্য, খরাতে যাতে আমাদের কৃষি ব্যবস্থা ভালো চলে, তার জন্য কিন্তু আমাদের কিন্তু সে ব্যবস্থা আছে। যেমন ধরুন বিভিন্ন রকম জাত আমরা আজকাল ব্যবহার করি, যেমন যেখানে খরা রয়ে গেছে সেই খরা সহনশীল জাত। আমরা যেমন ধানের ক্ষেত্রে আপনাকে বলবো সহভাগী একটা খুব ভালো জাত আছে, যেটা খরা মাটি যতই আমাদের আবহাওয়া যতই খরা হোক না কেন, সেখানে সহভাগী, নবীন, অভিষেক, যোগেশ, এই যে বিভিন্ন যে জাতগুলি আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। বিশেষ করে আমাদের রাজ্যের যে বিশেষ করে পশ্চিম প্রান্ত, বাঁকুড়া, পুরুলিয়া, সেসব জায়গাতে কিন্তু এই জাতগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু খরাতে যে ধানের ক্ষতি দিকটা কিন্তু আমরা অনেকাংশে আমরা কিন্তু মেকআপ করতে পারি। এছাড়া উত্তরবঙ্গ বলুন বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, যেখানে এই যে বন্যা হচ্ছে, অসময়ে বন্যা, তার জন্য কিন্তু এই বন্যাতে সহনশীল জাত আমাদের অনেক রয়ে গেছে। যেমন স্বর্ণ সাবওয়ান, প্রতীক্ষা, CR 500, সবিতা, এই জাতগুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এছাড়া যে নোনা মাটি, একটু আগে আমি বললাম যে আয়লা বা আমফান, এতে যে আমাদের যে নোনা মাটিতে আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই লবণের যে প্রভাবটা, এই লবণের সহনশীল বেশ কিছু জাত আমাদের কাছে আছে। মাটি লবণাক্ত হয়ে যাচ্ছে, সেই মাটিতে কোন ধান চাষ করা যাবে, যেমন জারাভা, যেমন গীতাঞ্জলি, যেমন আমলমোনা, ক্যারি ধান, এইরকম বেশ কিছু জাত কিন্তু আমরা আজকাল চাষি ভাইদের কাছে তুলে দিতে পেরেছি। তারা কিন্তু যতই আমাদের আবহাওয়ার পরিবর্তনের হোক না কেন, এই স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি গুলো আমরা কিন্তু